রিপাবলিক বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। চা আড্ডার খবর নিয়ে আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি তনয়া। দেখুন, ইতিহাস কথা বলে, আমরা জানি ইতিহাস এই কথাই বলেছিল কোনো না কোনো সময় যে জগতের যেখানেই যেই জাতি হোক না কেন, তারা যদি মহিলাদের নারীদের অসম্মান করে তাহলে একটা সময় সেই জাতির বা তাদের পতন নিশ্চিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছিলেন, যে কারণে ২১-এর মঞ্চ থেকে তিনি বার্তা দিয়েছিলেন বিত্তবান নয়, বিবেকবান হতে হবে। বিবেকবানদের নাকি দলে স্থান দেওয়া এবং তাদের অগ্রাধিকার দিতে হবে, এমনটাই বার্তা মুখ্যমন্ত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে সেদিন মঞ্চে যেভাবে তিনি বক্তব্য রেখেছেন তাতে সামনে আসে। এর মাত্র কয়েকটা দিনের ব্যবধান। গতকাল আমরা দেখলাম অখিলগিরি রাজ্যের মন্ত্রী তিনি এক মহিলা বন দপ্তরের আধিকারিককে যেভাবে কদর্য ভাষায় আক্রমণ করলেন, একেবারে কোড আনকোড তিনি যেই বাক্য বা শব্দবন্ধগুলো ব্যবহার করলেন তার মধ্যে অন্যতম দুটো, যেটা এখনো পর্যন্ত একজন মহিলা সঞ্চালিকা হিসেবে আমারও কানে বাজছে। তিনি বললেন কি? তিনি বললেন বেয়াদব ১ নম্বর, এবং দ্বিতীয় নম্বর তিনি যেটা বললেন সেটা হচ্ছে জানোয়ার। কি করে তিনি এইরকম দুটি শব্দবন্ধ ব্যবহার করতে পারেন? এটা প্রশ্ন শুধু নয়, এর সঙ্গে সঙ্গে তিনি ধমকানি, চমকানি, হুমকি, হুঁশিয়ারি কোনোটাই বাদ দেননি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে অখিলগিরি এহেন একজন রাজ্যের মন্ত্রী, একজন জনপ্রতিনিধি এবং শাসক দলের সঙ্গে দীর্ঘদিন ধরে তিনি যুক্ত রয়েছেন, কিন্তু তারপরেও তিনি কিভাবে এইরকম মন্তব্য করতে পারেন? এর আগে পূর্ববর্তী সময় আমরা দেখেছিলাম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে নিয়েও যেভাবে কদর্য আক্রমণ করেছিলেন অখিলগিরি, তারপরেও রাজ্যের শাসক দল তারা কি ব্যবস্থা নিয়েছিল শুধু এইখানেই শেষ নয়। এর পরবর্তীতে দেখলাম গতকালের ঘটনা, এবং গতকালের ঘটনার পরও এখনো পর্যন্ত প্রায় ২৪ ঘন্টা অতিবাহিত হওয়ার পথে, কিন্তু তারপরও কোনো রকমের কোনো পদক্ষেপ কি মন্ত্রীর বিরুদ্ধে নেওয়া হচ্ছে বা হবে? এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই আলোচনা আমরা এগিয়ে নিয়ে যাবো, যারা অতিথিরা রয়েছেন প্রত্যেকের কাছ থেকে মতামত আমরা নেব, কিন্তু তার আগে একটা বিশেষ প্রতিবেদন। ঠিক কি ঘটনা ঘটেছিল গতকাল, অখিলগিরি তিনি কি বলেছিলেন যে কারণে এত বিতর্ক দানা বেঁধেছে, একবার দেখুন। দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি, তাকে কি ভাষায় কটাক্ষ করলেন অখিলগিরি শুনলেন তো? অবশ্য অখিলের কোনো শাস্তি তো হয়নি, উল্টে রাজ্যের কারা মন্ত্রীর মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। এটা অখিল অন্যায় করেছে, এই পার্টটা একটা পার্ট, ঠিক আছে। আই কন্ডেম দ্য আটারিংস অফ মাই এমএলএ, আই এম রিয়েলি সরি ফর দ্যাট, আই অ্যাপোলজাইজ। কিন্তু মহিলাদের অসম্মান করা তো অখিলের মজ্জাগত হয়ে দাঁড়িয়েছে। কথায় আছে স্বভাব যায় না মূলে, অখিলেরও স্বভাব যায়নি। এবার অখিলের কুকথার শিকার রাজ্যেরই বন দপ্তরের মহিলা আধিকারিক মনীষা সাউ। শুনুন মহিলা সরকারি কর্মচারীর প্রতি কারামন্ত্রীর বাক্যবাণ। কখনো বেয়াদব, কখনো জানোয়ার, ঠান্ডা গলায় হুমকি শুনে বোঝা দেয় ইনি রাজ্যের মন্ত্রী নাকি রাস্তার গুন্ডা। আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না, আপনার আয়ু ৭-৮ দিন ১০ দিন। আমি আপনাকে বলছি এই সপ্তাহে কি হয় আপনারা দেখুন, কিছু করতে পারছো স্পোর্ট আমরা নিলাম, এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না, আমি আপনাকে বলছি। কখনো আবার সরকারি অফিসার তাই মাথা নিচু করে থাকার নিদান। বেশি কথা বলবেন না আপনি, একদম সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন, আপনি আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলুন। মনীষা সাউ মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে তাজপুর সৈকত থেকে জবরদখলকারীদের তুলে দিয়েছিলেন। এটাই ছিল তার অপরাধ। তার জন্য জবরদখলকারীদের পাশে নিয়ে আঙ্গুল তুলে গুন্ডামি করলেন রাজ্যের কারামন্ত্রী।
অখিলগিরি গোটা বাংলার মানুষের মাথা হেট করেছেন। এরপরও কি মন্ত্রীর চেয়ারে থাকা উচিত অখিলের? মন্ত্রী থাকা তো দূর, একজন মহিলা সরকারি অফিসারকে এভাবে হুমকি দেওয়ার পরও কেন গ্রেফতার হবেন না অখিল? জবাব দেবে বাংলার মানুষ। রিপাবলিক বাংলা। দেখালাম আপনাদের বিশেষ প্রতিবেদন, এমনকি যে মন্তব্য অখিলগিরি তিনি নিজে করেছেন সেই মন্তব্য এবং তার প্রেক্ষিতে পরিস্থিতি কি ছিল এবং কাকে উদ্দেশ্য করে তিনি এই কথা বলেছেন। কিন্তু এখানে প্রশ্ন বেশ কয়েকটা উঠে আসছে, যেই প্রশ্নগুলোর মধ্যে অন্যতম প্রশ্ন, একজন সরকারি কর্তব্যরত মহিলা আধিকারিক তাকে কিভাবে তিনি যখন সরকারি কাজ করতে গিয়েছেন সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে উচ্ছেদ করতে হবে যারা অবৈধভাবে সেখানে একেবারে ঘাঁটি গেড়ে বসেছে তাদেরকে, সেই জায়গায় তিনি তার কর্তব্য পালন করতে গিয়েছেন, তিনি তার ডিউটি করতে গিয়েছেন, কিন্তু তারপরেও তাকে এইরকমভাবে হুমকির সম্মুখীন হতে হলো। কোন এখতিয়ারে, ঠিক কোন এখতিয়ারে মূলত রাজ্যের তিনি মন্ত্রী অখিলগিরি এই মন্তব্য করতে পারেন? এই নিয়ে আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাই। এই মুহূর্তে স্টুডিওতে যারা আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর শতরূপা, বিজেপি মুখপাত্র, আপনাকে স্বাগত জানাই রিপাবলিক বাংলায়। আমাদের সঙ্গে রয়েছেন শবনম দে, আইনজীবী এবং শাসক দলের পক্ষ হয়ে আপনি কথা বলবেন, আপনাকেও স্বাগত জানাই। এবং একই সঙ্গে আমাদের সঙ্গে রয়েছে দেবাশিস ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। দেবাশিস, আপনাকেও স্বাগত জানাই আজকের এই আলোচনায়। আমি সবার প্রথম আজ শবনম দে আপনাকে দিয়েই শুরু করি, যে ঘটনাটা আমরা গতকাল দেখলাম, এই ঘটনা কি সত্যি কাঙ্ক্ষিত? রাজ্যের মেয়েদেরকে এইরকমভাবে অপমান, সব থেকে বড় বিষয় একজন সরকারি আধিকারিক তিনি তার ডিউটি করতে গিয়েছেন, তার কর্তব্য তিনি পালন করতে গিয়েছেন, সেইখানে গিয়ে এইরকম কদর্য ভাষা তাকে আক্রমণ করা হলো কেন? এই যে ঘটনাটি ঘটেছে সেটা নিয়ে কুণাল ঘোষ অলরেডি উনি বলে দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে স্টেপস নিয়ে আমাদের যে বনমন্ত্রী বীর হাঁসদাকে বলেছেন যে এইটাকে নিয়ে দেখতে কি ব্যবস্থা করতে, এবং উনি সঙ্গে সঙ্গে ওই রেঞ্জের অফিসার তার সাথে কথাও বলেছেন। তো এটা তো কাম্য নয় ঠিকই, কেন মহিলাই কোনো মহিলাকে এভাবে অপমান করা যায় না, সেটা পার্টি বারবার বলেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের দলের ট্যাগলাইন রয়েছে না, মা মাতৃ মানুষ। হ্যাঁ, মা সেখানে মা অপমানিত, মহিলারা অপমানিত। মা বলেই তো মমতা দি বারবার বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী যে সম্মান করুন মেয়েদের এবং সেইভাবে তাদের সাথে ব্যবহার করুন সম্মান দিয়ে। যে ঘটনা অখিলগিরি ঘটিয়েছেন, এটা যদি কোনো বিরোধী রাজনৈতিক দলের নেতারা কোনো মহিলার সাথে করতেন তাহলে আপনারা কি পদক্ষেপ নিতেন? আপনারা এতক্ষণে একেবারে রেড়ে পড়ে যেত, আপনারা বলতেন তাদেরকে পদত্যাগ করতে হবে। তাহলে অখিলগিরির বিরুদ্ধে এরকম ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? শুধুমাত্র গতকালের ঘটনা নয়, আমি বলি গত 11ই নভেম্বর যেভাবে তিনি কদর্য ভাষায় আক্রমণ করেছেন, একেবারে শারীরিক অঙ্গভঙ্গি যেমনটা আমরা দেখতে পেয়েছি, তিনি যেভাবে একজন রাষ্ট্রপতিকে অপমান করেন, তারপরেও আপনারা তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিয়েছিলেন? দেখুন, এইখানে বলতে গেলে সব পার্টি, আপনি এমপিতে দেখবেন বিজেপির কিংবা সিপিএমদের দেখবে, তারা এরম ধরনের অনেক বহু কাণ্ড ঘটিয়েছে, তার কিন্তু বিরোধিতাও করেনি আমাদের মোদি মাননীয় প্রাইম মিনিস্টার, কিন্তু মুখ্যমন্ত্রী মাননীয় তক্ষুনি এটাকে টেক আপ করেছেন। টেক আপ করে বীর হাঁসদাকে বলেছেন যে তুমি এটাকে পর্যালোচনা করে দেখো, এবং বীর হাঁসদা এটাকে নিয়ে ওনার সাথে কথা বলেছেন এবং এটাকে কন্ডেম করা হয়েছে পার্টির থেকে। না, এটা যদি অন্য কোনো বিরোধী রাজনৈতিক দলের নেতা করতেন তাহলে আপনারা এরকম স্টেটমেন্ট দিতেন? এমপিতে দেখুন, ইউপিতে দেখুন, সবের জায়গায় তো হচ্ছে, কিন্তু বিরোধীরা তো সেই জায়গাটায় কোনো স্টেপস হচ্ছে না তাদের। কিন্তু মানে অন্য রাজ্যে যদি কোনো ভালো কাজ হয় তাহলে আপনারা সেটা নেবেন না? অন্য রাজ্যের ভালো কাজ, যদি সেখানে কোনো ক্রাইম হয় তাহলে সেটা নিদর্শন হিসেবে আপনার কাছে থেকে যাবে? ক্রাইম তো যেখানে ক্রাইম হচ্ছে তো ইউপি এমপি সব জায়গায় তো ক্রাইম হচ্ছে। না, আমি আজকে ঠিক করেছি চেঁচাবো না, কারণ আমি অবাক হয়ে যাই এখনও যদি তৃণমূলের সোকল্ড স্পোক্সপারসন, মানে এটা তো স্পোক্সপারসন নয়, তৃণমূলপন্থী, তারা এসে জিনিসটাকে জাস্টিফাই করে। কালকে অবধি আমি শুনছিলাম এরকম কিছু ঘটনাই ঘটেনি। যদি এরকম কোনো স্টেটমেন্ট সামনে আসতো তাহলে আপনারা কোনো ব্যবস্থা নিতেন না সেই নেতার বিরুদ্ধে? নিতাম, সঙ্গে সঙ্গে নেওয়া হতো। আজকে ইউপিতে নেননি কেন, বিহারে নেননি কেন, কাদের বিরুদ্ধে উঠেছে অভিযোগ একটুখানি লিস্ট আউট যদি করেন তাহলে পরে আমি সেই করুক। আমি আমার কথাটা বলিনি। বাংলায় স্লোগান শুনছিলাম তো এতদিন ধরে, বাংলা নিজের মেয়েকে চায়, এবং তার সঙ্গে আমি অ্যাড করতে চাই বাংলা নিজের মেয়েকে চায়, বাকি সব মেয়েরা চলে যায়। আর কোনো মেয়ের সেন্টিমেন্ট, কোনো মেয়ের সম্মান সম্ভ্রম তৃণমূলের দেখার দরকার নেই। তৃণমূল সরকার যারা চালাচ্ছে, মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে মন্ত্রী ভায়া স্পোক্সপারসনরা, পন্থীরা, কণ্ঠীরা একই কথা বলে যে না না এমন কিছু হয়নি।
আজকে অখিলগিরি হ্যাবিচুয়াল অফেন্ডার, আমি বলবো স্বভাবসিদ্ধ অসভ্য কদর্য ভাষা এবং অঙ্গিভঙ্গি দুটোই এক্সট্রিমলি ইনসাল্টিং। যে ধরনের ভাষা ও ব্যবহার করে, আমি উনি বলতে আমার একটু লাগছে, আমি বলবো না, যে ধরনের ভাষা ব্যবহার করা হয় আর যে ধরনের চোখের হাতের অঙ্গিভঙ্গি উনি করেন, যে মহিলাদের যেভাবে উনি অসম্মান করেন, এটা প্রথমবার নয়। যে মাননীয় রাষ্ট্রপতিকে ছাড়ে না, রাষ্ট্রপতিকে কিরম দেখতে, রাষ্ট্রপতির গায়ের রং নিয়ে কুরুচিকর মন্তব্য করেন ইন প্রেজেন্স অফ শশী পাঁজা, যিনি অত্যন্ত সিনিয়র, অত্যন্ত ভদ্র মন্ত্রী মহিলা বলে আমি জানি। উনি মহিলা এবং শতরূপাদি ভিডিওটা তো আমরা দেখাচ্ছি, যেখানে দেখছি লাইন দিয়ে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতারা তারা বসে রয়েছেন, তাদের উপস্থিতিতে এনো মন্তব্য করছেন। কিন্তু তারপরে 4 দিন পর মাননীয় মুখ্যমন্ত্রীর মনে হয়েছে না না ও ওরকম করে ফেলেছে, কিন্তু এই ধরনের কথাবার্তা তো আমিও বলি, এটা ছুঁড়ে একটা অ্যাপোলজি যেহেতু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আমি আরেকটু বলি, আজকে যে ছোট মেয়েরা মানে রিয়েলি ইয়াং একটা রেঞ্জের অফিসার, তার কথাবার্তা তার চেহারা দেখেই মনে হচ্ছে অত্যন্ত বাচ্চা মেয়ে, সে সবে বোধহয় কাজ শুরু করেছে সরকারি দপ্তরে এবং সে কাজের কাজ করেছিল। পুরো ঘটনাটা আমি জানি না শাবনাম জানে কি না, তাজপুরে বিচ রিসর্টের বিচের কাছে ওর কেউ বোধহয় কিছু লোক ইললিগাল দোকানপাট খুলে বসেছিল, যেহেতু বর্ষাকাল সমুদ্র এগিয়ে এসছে, চার দোকানপাট পত্রপাট সে গুছিয়ে আরও কিছুটা গাছ কেটে সে ওখানে মানে ওখানে ব্যবসা লাগাতে গেছিলো। এই মহিলা মনীষা বোধহয় খুব সম্ভবত ওর নাম, মনীষা শ, ও এটাতে প্রোটেস্ট করেছে এবং রাত্রিরে রেড করেছে। অখিলগিরি হামলে পড়ে সেখানে গিয়ে বলছে রাত্রিরে কেন ডিউটি করেছো, এবং কালকে তোমাদের আমি শো করছিলাম সন্ধ্যেবেলা, যিনি তৃণমূলের কণ্ঠীপন্থী যাই ছিলেন উনি বলেন রাত্রিরে কেন গেছে। আরে একজন ডিউটি অফিসে সে ডিউটি করছে, রাত্রিরে শিফট তোমরা করো না মেয়েরা? এবং সে রেড করেছে বলে গাত্রদাহ হয়ে গেল। কাজটা হয়েছে জবরদখলকারীদের উচ্ছেদ করতে হবে, এই বার্তা কে দিয়েছিলেন? মুখ্যমন্ত্রী দিয়েছেন। এখানে আরেকটা অ্যাঙ্গেল আছে, এত গাত্রদাহ অখিলগিরির হচ্ছে কেন? তাহলে কি এখানে টাকার লেনদেন আছে? এখানে কি উনি তোলাবাজি করছেন? তোলাবাজি করতে অসুবিধা হবে? উনি জানোয়ার বললেন, উনি মেয়েটাকে, ছোট বাচ্চা মেয়ে, তাকে থ্রেট করলেন যে এরা যারা আছে তাদের আমি দেখব, তুমি কি করে বাড়ি ফেরো। এটা কি ধরনের থ্রেট হচ্ছে? এবং তিনি যেরকম ভাষা ব্যবহার করেছেন, আমি ভাষা রিপিট পর্যন্ত করতে চাই না, তার আয়ু ঠিক করে দিচ্ছে 7 দিন থেকে 10 দিনের মধ্যে, মানে কি হবে? ডিউটি ট্রান্সফার করে দেবে, অন্য জায়গায় অ্যালোকেট করবে। একজন মন্ত্রী, সে জনপ্রতিনিধি, তার সাঙ্গপাঙ্গরা বলছে যে না না আপনি জানেন কার টাকায় আপনার মাইনে হয়? জনতার টাকায় এই সমস্ত গভর্নমেন্ট অফিসিয়ালদের মাইনে হয়, এটা কোনো অজানা কথা নয়। মন্ত্রী কি করছে তার মধ্যে? মন্ত্রী কি করে এই ধরনের কথা বলে? আর সে মন্ত্রী রয়েই গেছে, এত বড় কথা রাষ্ট্রপতিকে বলা কেন তার বিরুদ্ধে কোথায় সমস্যা রয়েছে, কোথায় ভয় রয়েছে, যে কারণের জন্য এখনো পর্যন্ত কোনো রকমের কোনো কঠোর পদক্ষেপ তার বিরুদ্ধে নেওয়া হলো না? যেখানে আমরা দেখতে পেলাম দিনের পর দিন তিনি যেভাবে, শুধুমাত্র যে গতকালে ঘটনা ঘটেছে তা নয়, এর আগেও আমরা বারংবার দেখিয়েছি যখন অখিলগিরি তিনি মাননীয় রাষ্ট্রপতিকে অপমান করেছেন, কদর্য ভাষায় আক্রমণ করেছেন, কিন্তু তারপরেও তার বিরুদ্ধে দল কি সেই রকম ভাবে কোনো কড়া পদক্ষেপ নিয়েছে? কেন না? দেবাশিস বাবু আমাদের সঙ্গে রয়েছেন, একটু দেবাশিস বাবুর কাছে যাওয়ার চেষ্টা করবো, শতরূপাদি আসবো, কিন্তু দেবাশিস বাবুর কাছে যাই একবার। দেবাশিস বাবু, বিভিন্ন সময় যখন অভিযোগগুলো সামনে আসে, সেটা তোলাবাজি হোক, সেটা দালালি হোক, সেটা চুরি হোক, রাজধানী হোক, এমনকি আন্দোলন হোক, প্রতিবাদ হোক, তখনই এমনকি শিল্প নিয়েও যখন প্রশ্ন ওঠে, বেকারত্ব নিয়ে প্রশ্ন ওঠে, কর্মসংস্থান নিয়ে, কৃষি নিয়ে প্রশ্ন ওঠে, তখন বারংবার তৃণমূল কংগ্রেস বা শাসক দলের পক্ষ থেকে বলা হয় 34 বছরের বাম শাসনে কি হয়েছে। আজকের এই দিনে দাঁড়িয়ে 34 বছরের বাম শাসনের ইতিহাসটা আপনার কাছে একটু জানবো, যে সেই সময় কি এরকম কোন নেতা তারা মহিলাদের এইরকম ভাবে প্রকাশ্যে অপমান করেছেন এবং আপনারা কি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি? না, 34 বছরের বাম শাসনে কি হয়েছে আমরা এখানে যারা বসে আছি তারা সকলেই দেখেছি এবং জেনেছি। পশ্চিমবঙ্গ তো আজকে যেটা দেখছে সেটা বাম শাসন কেন, তার আগে বোধহয় মানে ব্রিটিশ শাসনে এটা দেখেছে কিনা পশ্চিমবঙ্গ আমি জানি না, মানে আপনারা বলতে পারবেন সবাই যারা দেখেছে। মানে এই যে ধরনের জিনিস পশ্চিমবঙ্গ যে পরিলক্ষণ করছে সেটা তো অনভিপ্রেত, এবং এটার জন্য তো সম্পূর্ণভাবে আমি বলবো আমরা নিজেরা দায়ী। কারণ আমরা যদি বারবার এই ধরনের কীট পতঙ্গদের দিয়ে মানে রাজ্যের রাজনীতিতে নিয়ে আসি এবং তাদের নেতা বানাই এবং তাদের মন্ত্রী বানাই, তাহলে তো এই জিনিসগুলো হবে। এটা আমি বহুবার বহু সময় বলেছি যে এই ধরনের দুষ্কৃতি দিয়ে
তৈরি দলটা যদি আজকে ক্ষমতায় থাকে তাহলে তো মানুষকে এটাই ভোগ করতে হবে। মানে আপনি সেই ভুবন আর মাসির গল্প শুনেছিলেন তো, যে ভুবন ছোটবেলায় সেই চুরি করতো আর মাসি এনজয় করতো ইনিশিয়ালি, ওকে কিছু বলতো না, এবং ভুবন আস্তে আস্তে ডাকাত হয়েছিল। তারপর যখন ফাঁসি হয়েছিল তখন মাসিকে ডেকে কান কামড়ে দিয়েছিল। আমি জানি না অখিলগিরি কখন তার মাসি থুরি নেত্রীর কান কামড়াবেন, কিন্তু আজকে এটা তো যেটা হয়েছে সেটা শুধু অখিলগিরির দোষ নয়, মানে এই ধরনের কীটপতঙ্গের দোষ নয়, আসলে তো মমতা ব্যানার্জি দ্বিচারিতা করছেন। মানে মমতা ব্যানার্জি যে বলেন যে আমরা জিরো টলারেন্স বিশ্বাসী, তাহলে অসিত গিরি যেদিনকে ওই দ্রৌপদী মুর্মুকে আমাদের প্রেসিডেন্টকে অপমান করেছিলেন সেদিনকে ওনাকে মন্ত্রিসভা থেকে তুলে ছুঁড়ে ফেলে দেয়। একদমই তাই, এটাই প্রশ্ন। দেবাশিস বাবু, একবার আপনাকে একটু থামাচ্ছি, একটু বিরত করছি, আমি একটু বক্তব্য শোনাই। যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সামনে আসছে, কোথাও গিয়ে যেন একটা চোখের সামনে পর্দা ফেলবার চেষ্টা, কিন্তু অন্যায়কে কোনোভাবে যেন প্রশ্রয় দেবা, এবং সেই আশ্রয় প্রশ্রয় কার্যত এইরকম ভাবে অন্যায় করতে তারা দ্বিধা করছেন না। একবার নয়, বারংবার তারা একই রকমের কাজ করে চলেছেন। প্রথমবার যখন অখিলগিরি তিনি এহেন কদর্য ভাষায় আক্রমণ করেন, তার পরবর্তীতে বারংবার রিপাবলিক বাংলা এই খবর করে গিয়েছে, লাগাতার করে গিয়েছে, এবং তার পরবর্তীতে কিছুটা হলো বেকায়দায় পড়ে হয়তো শাসক দলের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট সামনে আসে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখেন এবং তিনি সেই সময় সতর্ক করেছিলেন, এবং সতর্ক করবার পরও তাহলে কি কোনো কাজ হলো না, কোনো কাজে আসলো না সেই সতর্কবার্তা, যে কারণে আরও একবার এহেন কদর্য ভাষায় আক্রমণ মহিলাদের করতে শোনা গেল অখিলগিরিকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য প্রথমে আপনাদের সামনে রাখি। এটা অখিল অন্যায় করেছে, এই পার্টটা একটা পার্ট, ঠিক আছে। আই কন্ডেম দ্য আটারিংস of my MLA. I am really sorry for that. I apologize on behalf of the party. My party already apologized for that particular issue, because I have a great regards of President, personally, Prime Minister and others who don't comments anything personally. This is not our party culture. So we already condemned, we cautioned him so that it should not happen future. If it is happen in future, then party will take its own course. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে রাখলাম। দেবাশিস বাবু, এখান থেকে আপনার কাছে প্রশ্ন থাকবে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে এই সকল নেতা মন্ত্রীদের কাছে গিয়ে পৌঁছচ্ছে না, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা ওই কোড আনকোড যদি চলতি ভাষায় বলি যে তারা পাত্তা দিতে চাইছেন না, কোনটা? না না না, পাত্তা দিতে চাইছে না, এটা ঠিক নয়, একেবারেই পাত্তা দিচ্ছে। কারণ মমতা ব্যানার্জিকে আমি যেটা বলার চেষ্টা করছি, যে দ্বিচারিতাটা উনি কোথায় করছেন, উনি মানুষের সামনে একটা ইমেজ খাড়া করার চেষ্টা করছেন যে আমাদের মতো সৎ, আমাদের মতো সজ্জন, আমাদের মতো কি বলে বিনয় লোক হয় না। উনি ওনার যে ছানাপোনা বা ওনার যে সাঙ্গপাঙ্গ তাদেরকে লাগিয়ে দিচ্ছেন। তারা আজকে কি কতটা দুঃসাহস যে একজন সরকারি মহিলা আধিকারিক তাকে এরকম কথা বলতে পারে, তার মানে কি এই সাহসটা মমতা ব্যানার্জি জুগিয়েছে। আর এখানে আধিকারিকদেরও দোষ আছে, যে তাদেরকে আজকে তাদের কাছে এটা মারাত্মক শিক্ষার দিন, যে তারা যে এতদিন যে দলদাস হয়েছিল, তারা যে মেরুদণ্ডটা বিক্রি করেছে, তাদেরকে এটা বুঝতে হবে যে যত তারা এই মেরুদণ্ড বিক্রি করবে তাদের তো এই জায়গাটাই যেতে হবে। মানে আজকে তাদের এটা শিক্ষার দিন, মানে একটা শিক্ষিত যারা চাকরি বাকরি করছেন তাদেরকে অশিক্ষিত কীট পতঙ্গরা এইভাবে বলছে যে মাথা নিচু করে থাকবে। আপনি ভাবতে পারেন কত বড় দুঃসাহস। মানে এখানেই আপনি যে বলছিলেন না 34 বছরের বাম শাসন, যে আমরা শুধু বাম শাসনে না, আমরা বিধান রায়ের মতো মুখ্যমন্ত্রী দেখেছি, আমরা জ্যোতিবাবুর মতো মুখ্যমন্ত্রী দেখেছি, আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের মতো মুখ্যমন্ত্রী দেখেছি, আর আজকে আমরা আরেক একদমই তাই। আমরা এই নিয়ে আলোচনা তো এগিয়ে নিয়ে যাবো দেবাশিস বাবু, কিন্তু এই মুহূর্তে আরো একটা ব্রেকিং আমাদের কাছে এসে পৌঁছেছে, যেটা না দিলেই নয়। দর্শক বন্ধুদের সামনে রাখবো যে বীরভূমের লাভপুরে সেখানে বৃষ্টি, আপনারা জানেন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নাগাড়ে বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি হচ্ছে, এবং এই অতি ভারী বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় যেভাবে জলমগ্ন হয়ে পড়েছে, বিভিন্ন রাস্তা সমস্যার মধ্যে পড়েছেন সাধারণ মানুষ, বিপর্যস্ত এলাকার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। কিভাবে রাস্তা ধুয়ে সাফ হয়ে গিয়েছে, মাঝখান থেকে রাস্তা বইছে, সেই ছবি দেখতে পাচ্ছেন লাভপুরে, যেখানে ভাঙলো নদীর বাঁধ, ভাঙলো কুয়ে নদীর বাঁধ, প্লাবিত 8 থেকে 10টি গ্রাম, ছিবা, কাজীপাড়া, লাঙ্গনহাটায় সেখানে বিপর্যয়। স্থানীয় বাসিন্দারা কি বলছেন শোনাই। এখন ঠিবা গ্রামের লোক প্রচুর আতঙ্কিত, হ্যাঁ, যে এই বড় সড়ো একটা বাঁধ ভাঙন ধরেছে, তাই এই জলের গ্রামে ঢুকে গিয়েছে, হ্যাঁ, পুকুর বাড়ি সব মাঠ প্রচণ্ড ক্ষতিগ্রস্ত। হ্যাঁ,
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, কতটা সমস্যার মধ্যে তারা এই সময় রয়েছেন। এমন যে ছবিটা দেখাচ্ছি একবার এক্সক্লুসিভ ফার্স্ট অন ভিজুয়াল আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে নদী বাঁধ তা সম্পূর্ণভাবে জলে ভেসে গিয়েছে, একেবারে ফাঁকা হয়ে গিয়েছে, মাঝে রাস্তাটুকুনি পর্যন্ত নেই, যাতায়াত যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে গিয়েছে। যেমনটা ছবিতেও আপনারা দেখতে পাচ্ছেন, বাঁধ ভেঙেই হু হু করে বইতে শুরু করেছে জল। এক্সক্লুসিভ সেই ছবি, জলমগ্ন প্রায় 8 থেকে 10টি গ্রাম, যার মধ্যে অন্যতম ছিবা, কাজীপাড়া, লাঙ্গনহাটা, এবং সেখানেই কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছেন সেখানকার মানুষ। এখনো পর্যন্ত বৃষ্টি থামার কোনো সম্ভাবনাই নেই এবং তারই মধ্যে এই বিপর্যয়ের খবর পাওয়া যাচ্ছে লাভপুর থেকে। সত্যি আমরা নিন্দা করি, গতকাল যে মন্তব্য করেছেন কারামন্ত্রী তার নিন্দা করি আমরা। তার কারণ মহিলাদের অপমান করা হয়েছে। কর্তব্যরত একজন সরকারি আধিকারিক, তিনি তার কর্তব্য পালন করতে গিয়েছেন, তিনি অন ডিউটি ছিলেন, কিন্তু তারপরেও তাকে অপমান করা হয়। আর অপমান কেন করা হয়েছে? জবরদখলকারী যারা দীর্ঘদিন ধরে সেখানে জমি দখল করে রেখেছেন অবৈধভাবে, তাদেরকে সরাতে গিয়েছিলেন, তা আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর। এটাই কি তার অপরাধ ছিল? এর নেপথ্যে কি আরও কোনো কারণ রয়েছে? শাবনাম দি আমাদের সঙ্গে রয়েছেন, শাসক দলের হয়ে কথা বলছেন। আসল ঘটনাটা তাহলে কি একটু বলবেন? জবরদখলকারীদের সরাতে গিয়েছেন যে অফিসার, তার পাশে না দাঁড়িয়ে রাজ্যের মন্ত্রী তিনি জবরদখলকারীদের সঙ্গে হয়ে কথা বলছেন, অর্থাৎ তাদের হয়ে কথা বলছেন। কোনো না কোনো জায়গায় কি একটা মুনাফার বিষয় সামনে আসছে? কোনো গন্ধ পাচ্ছেন? এখানে মুনাফা কিছু নয়, উনি একটুখানি হটকারিতা করেছেন। ওনার উচিত ছিল কথা বলতে কাদের হয়ে বলতে গিয়েছিলেন? সাথে, বীর হাসদার সাথে, তো সেটা করেননি এবং বীর হাসদাও এটা সমর্থন করেননি যে এরম রেঞ্জার অফিসারকে এইভাবে। আমরা সবাই কন্ডেম করছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীও করেছেন, এবং তাতে বীর হাসদাকে দায়িত্ব দেওয়া হয়েছে রেঞ্জারের সাথে কথা বলে। শাবনামদি, আজকে একজন মহিলা সঞ্চালিকা হয়ে সত্যি বিশ্বাস করুন এত শান্তভাবে আপনি এতগুলো কথা বলছেন, কিন্তু এই পেশেন্স বা এই ধৈর্য আমরা হয়তো আজকে সত্যি রাখতে পারছি না। তার কারণ আজকে হয়তো তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তিনি একজন মহিলা, তাকে অপমান করেছেন। গতকাল তিনি যে মন্তব্য করেছেন তাতে একজন কর্তব্যরত মহিলা অফিসারকে অপমান করেছেন, এবং তৃতীয়বার তিনি এরপর কাকে অপমান করবেন, কাকে টার্গেট করবেন সেটা আমরা জানি না। দেবাশিস বাবু অনেকক্ষণ ধরে হাত তুলেছেন, বলুন। আমার একটা প্রশ্ন আছে শবনম দিকে। হ্যালো হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমার বক্তব্য যে এত কিছু কথা বলার দরকার নেই। আপনি যখন স্বীকার করে নিচ্ছেন যে ওই অখিলগিরির মতো কীট পতঙ্গ এরা অন্যায় করেছে, তো এটা তো একটা পানিশেবল অফেন্স। একজন কর্তব্যরত মহিলা আধিকারিককে কাজে বাধা দিয়েছেন এবং তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন, এই পানিশেবল অফেন্স। তো এখানে কি পুলিশ মন্ত্রী ওনাকে গ্রেপ্তার করবেন না গ্রেপ্তার করার সহমত দেখাবেন না? এই জন্য উত্তরটা আমি জানতে চাইছি। এটা অলরেডি আন্ডার প্রসেস আছে। মাননীয় মুখ্যমন্ত্রী বীর হাসদাকে বলেছেন, তিনি কথা বলছেন, তিনি এই দায়িত্ব দেখছেন। এখানে হটকারিতা আপনাদের সিপিএম এর আমলে অনেক ঘটনা এরকম ঘটেছে, আপনারা কোনো স্টেপসও নেননি। সেই টাইমে আপনারা কোনো স্টেপসও নেননি। আজকে আপনারা এই সময় এই ধরনের বলছেন, সঙ্গে সঙ্গে ঘটনার সেই স্টেপস নিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন, বীর হাসদাও নিয়েছেন। না, আপনি তো এর আগে বললেন যে বুদ্ধদেব ভট্টাচার্যের কথা এবং জ্যোতিবাসুর কথা বললেন। আমরা তো 34 বছর দেখেছি। আমরা যখন লেখাপড়া করছি, ইউনিভার্সিটি ছিলাম, 34 বছর দেখেছি কি চলেছে, মহিলাদের বিরুদ্ধে কি চলেছে, সেটা আমরা তখন। আপনারা ব্যবস্থা নেবেন, আপনারা ব্যবস্থা নেবেন। সেখানে অলরেডি স্টেপস নিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি বীর হাসদাকে এই দায়িত্ব দিয়েছেন এবং রেঞ্জের অফিসারের সাথে কথা বলেছে, তার সাথে প্রসেসে রয়েছে। এই রকম ভাবে তিনি প্রকাশ্যে হুমকি দিচ্ছেন কি কারণে? শাসক দলের ছত্রছায়া রয়েছে বলে কোনো রকমের কোনো স্টেপ নেওয়া হচ্ছে না। সাধারণ মানুষ যদি এরকম কোনো স্টেপ নিতেন, বিরোধী রাজনৈতিক দল নিতে পারতেন, তাহলে আপনারা চুপ থাকতেন। স্টেপস নিয়েছেন এবং যে অভিযুক্ত তাদের জেলে ভরা হয়েছে,
কোনোভাবে মাননীয় কাকে জেলে ভরা হয়েছে? কাকে জেলে ভরা হয়েছে? কাকে জেলে ভরা হয়েছে? কাকে জেলে ভরা হয়েছে? আমি তো দেখিনি কাউকে জেলে ভরা হয়েছে বলে। একমাত্র ইডি আর সিবিআই। না, আমার চোখ ঠিক আছে, আমার চোখ একদম ঠিক আছে। আপনি আমাকে একটু বলুন, ইডি আর সিবিআই ছাড়া কে কাকে অ্যারেস্ট করেছে? ছেড়ে দিন, ছেড়ে দিন। আমি আপনার সঙ্গে, আপনাদের মতন সঙ্গে আমি কোনো তর্ক করতেই চাই না। আবার আই উইল স্টেট আ ফিউ ফ্যাক্টস। চুপ করুন, চুপ করুন, চুপ করুন। অনেক হয়েছে, চুপ করুন। অনেক হয়েছে। না, আমি একটু বলি, জিরো টলারেন্সের কথা বলেন। এটা জিরো টলারেন্সের নমুনা আমরা দেখছি। তড়িঘড়ি করে। আচ্ছা চুপ করুন, অনেক হয়েছে। এবার আমি বলছি, অনেক হয়ে গেছে, একটু শুনি। আমি বলছি কুণাল ঘোষ এবং বীর হাঁসদাকে তড়িঘড়ি করে তার সঙ্গে রেঞ্জারের সঙ্গে যোগাযোগ করানো হয়েছে। তার কারণ হাতে পায়ে ধরে নয় থ্রেটেন করে বা কিছু করে। তুমি চুপ করো। আমি আসছি তো না, আমি আসছি। এই যে হুমকির বদলে এই যে ভিডিওটা হয়ে গেছে, তোমরা সবাই জানতে পেরে গেছো, সেই জন্য একটা ড্যামেজ কন্ট্রোল হচ্ছে। কুণাল ঘোষ আর বীর হাঁসদাকে দিয়ে ওকে ফোন করিয়ে যে ভাই তুমি চুপ করো, তুমি ঠিক আছো, হ্যান ত্যান বলে ওকে ঠান্ডা করানো। কিন্তু অন্যদিকে এই যে কনস্ট্যান্টলি আমরা দেখছি মন্ত্রী, রাজ্যের মন্ত্রী, সে বলছে চোখ না বিয়ে কথা বলো, সে তাকে প্রাণে মারার হুমকি দি। দেখবো কি করে ফেরত যেতে পারে। শুধু অখিলগিরি নাকি, কেউ কাউকে বোতল ছুড়ে দিচ্ছে, কেউ কাউকে মগ ছুড়ে দিচ্ছে। ওদের তো হ্যাবিট, আমি তো বললাম এদের হচ্ছে স্বভাব সিদ্ধ, এদের এটা হ্যাবিট এবং এরা এটা অনায়াসে করে যায়, কারণ মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই জিনিসটা করে। আমি আরেকটু বলি, তোমরা একটা জিনিস একদম মিস করে যাচ্ছ। এই বারবার এই আলোচনার মধ্যে এই কথাটা একেবারেই উঠছে না। অখিলগিরি বলেছে বাঁশ দিয়ে মারবে, বাঁশ দিয়ে মেরেছে, রিপিটেডলি করেছে। সারিয়া লতে এই সারিয়া যে সালিসি সভাগুলো বসেছে, তার মানে এটা একেবারে ক্লিয়ার যে সমস্ত মন্ত্রীরা এই জিনিসটাই নর্মাল মনে করে। দিস ইজ এন অ্যাটেম্পট টু নর্মালাইজ যে সালিসি সভা ইজ ফাইন, আমরা মেয়েদের বাসটা করতে পারি। মুখ্যমন্ত্রীর তরফ থেকে তনয়া একটা কমেন্ট নেই। বীর হাঁসদা শান্ত মহিলা, ফরেস্ট মিনিস্টার, সে তো তার ফরেস্ট সেক্রেটারি, রেঞ্জারদের প্রোটেকশন দেবে, মিনিমাম কাজটুকু করেছে। কিন্তু এটা শুধু এই জন্য যে ভাই অখিলগিরিকে চটিও না, অখিলগিরিকে আবার ভীষণ দরকার, ওই তুমি ছোট মেয়ে চুপ করো, তোমার অনেক দূর আছে, ঘুষ ঘাট। আমার প্রশ্ন হচ্ছে কেন শাহজাহান, কেন অখিলগিরি, কেন জেসিবি দিয়ে কিচ্ছু বলা যায় না? কি আছে, কি হোয়াট ইজ দ্য স্টোরি বিহাইন্ড অল দিস? ইলেকশনে এত দরকার তাদের যে তাদের বুথ লিড ছাড়া তৃণমূল জিততে পারে না? এরা ভয় দেখাবে, এরা তোলাবাজি করবে, যে এরা কেন গেছে। তাহলে এখান থেকে আমার একেবারে একটা প্রশ্ন আমি এখান থেকে রাখবার চেষ্টা করি। শবনম দি আমার কথা একটু শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, আমি একটু প্রশ্ন করি যদি আপনি অ্যালাউ করেন। সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় যে বক্তব্যগুলো রেখেছেন তার প্রেক্ষিতে দাঁড়িয়ে আমার একেবারে সোজা মনে প্রশ্ন, আমি সাধারণ মানুষের মতন প্রশ্ন করছি। এই যে বারবার করে বলা হয় যে মহিলাদেরকে আমরা এগিয়ে দিয়েছি, সব থেকে বেশি সংখ্যক সিট নাকি মহিলাদের দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেটা পার্লামেন্ট ইলেকশন হোক, সেটা অ্যাসেম্বলি ইলেকশন হোক। শুধু এখানেই নয়, এই যে মহিলাদেরকে সামনের সারিতে নিয়ে আসা এবং তারপরে গিয়ে মহিলাদেরকে এইরকমভাবে অপমান করা, এই দুটোকে আপনারা ব্যালেন্স করছেন কি করে? কোথাও গিয়ে রাজনীতির কারণে যে মহিলাদেরকে আগিয়ে দেওয়া হচ্ছে, কারণ বাড়ির মহিলারা যদি রাজনীতির আঙিনায় আসেন, যদি তাদেরকে একটা জায়গা দেওয়া হয়, তাহলে সেটা যেমন মহিলাদেরকে সম্মানে রাখা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে যে 30% না কত পার্সেন্ট আপনাদের জন্য একটা ভোট ব্যাংক আছে সেটাও পাওয়া যাবে সেই কারণে। একদিকে আপনারা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, অন্যদিকে মহিলাদের এরকমভাবে অপমান করছেন। এইগুলো কোনো কারণ নয়, দল সমর্থন করে না, বারবার সেটা বলা হয়েছে না, একটু বলুন না। এবং তাহলে জেসিপির মতো লোকজন কি করে সামনে আসে, এবং কি করে এই তাজিমুলদের মতো লোকজন সামনে আসে, জয়ন্ত সিং এর মতো লোকজন সামনে আসে উপকৃত। আর এই যে অসম্মান একটা ব্যক্তিগত যে মন্ত্রী, বনমন্ত্রী, এই অখিলগিরি যিনি কারামন্ত্রী করেছেন, সেটাকে সঙ্গে সঙ্গে কন্ডেম করেছেন। এবং বীর হাঁসদাকে তাকে দায়িত্ব দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, নিয়েছেন।
কোনো ব্যক্তিগত আক্রমণ আমি যাব না, কিন্তু বিষয়টা একটা জায়গায় যে কোন পদক্ষেপ তাহলে নেওয়া হলো। এত এখানে রাজ্যেতে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ, সেখানে উনি প্রতিনিয়তভাবে সংবেদনশীল হয়ে গতকাল আমরা এই খবর যখন ব্রেক করেছি ঘড়ি কাটা বলছে আড়াইটের কিছু সময়, এবং সেই খবর ব্রেক করার পর যখন বারংবার তৃণমূল কংগ্রেসের নজর রেখেছে রিপাবলিকের পর্দায়, বারংবার তখন গিয়ে এখনো পর্যন্ত দাঁড়িয়ে কোন রকমের কোনো পদক্ষেপ বহিষ্কার করতে পেরেছেন আপনারা? বহিষ্কার করতে পেরেছেন আপনারা? মন্ত্রিত্ব থেকে সরাতে পেরেছেন আপনারা? আরে এটা একটা প্রসেস, এক্ষুনি বলে কিসের প্রসেসে করা হচ্ছে? মুখ্যমন্ত্রীর কোনো কমেন্ট নেই, দায়িত্ব দেওয়া হয়েছে। কিসের দায়িত্ব দেওয়া হয়েছে? আর একবার ভিডিও ক্লিপটা আমি একটুখানি অনুরোধ করবো পিসিআর কে চালানোর জন্য, যেখানে অখিলগিরি তিনি দাঁড়িয়ে প্রকাশ্যে এইরকম বক্তব্য রাখছেন। তারপরেও তদন্ত কোন জায়গায়, কতটা সময় একটা দলে লাগতে পারে? একবার দেখুন না, একবার একটু নজর রাখি। আসবো আপনি নিজে প্লট আপনাদের সামনে আমরা তুলে ধরবার চেষ্টা করি। সেই বক্তব্য গতকাল অখিলগিরি যা বলেছেন তা আগে আপনাদের সামনে তুলে ধরি, তারপর আমি এখান থেকে প্রশ্নটা আসবো যে গতকাল থেকে টানা এই খবর আমরা দেখিয়ে গিয়েছি, প্রত্যেকটা মিডিয়া হাউস দেখিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, এখনো পর্যন্ত মন্ত্রিত্ব থেকে তাকে সরানো হয়েছে। একবার আপনাদের সামনে সেই বক্তব্য তুলে ধরি, তারপর আসবো এই প্রশ্ন নিয়ে। স্যার আমি ডিউটি করছি বলে তুলে নেবেন? আপনাকে ডিউটি এখান থেকে কেন? স্যার নাইট ডিউটি করেছে আমার স্টাফ, যে দোকান না বসুন। নাইট ডিউটি? নাইট আপনিই বলেছিলেন, কে ছিল প্রদীপ বলে? কে নাইট ডিউটি করতে বলেছে? স্যার আপনি বলেছিলেন যে দোকান না বসে। আপনি রাত্রিবেলা কেন কাটলেন আমি জানতে চাই। রাত্রিবেলা কেউ কাটেনি। এখনকার সময় কেটেছেন? কি কেউ কাটেনি। ভিডিও ফুটেজ আছে। হ্যাঁ ঠিক আছে, আর তোমরা রাত্রিবেলা যে বসিয়েছো, আমি বারণ করে গেছি তাও বসিয়েছে দোকান। আপনারা ওয়েট করতে পারলেন না? আমি তো বললাম বসবো, আমি বসবো, আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না, আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি যে বিড অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিড অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের, আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভায়। আপনি আমাকে চিনেন না, আমি ওই ফেলে দিচ্ছি সমুদ্রে, ওসব কথা বলবেন না আপনি আমাকে। আপনার সাথেও নেই, ওদের সাথেও পার্সোনাল নেই। আপনি এখানে থাকবেন না, ওরা থাকবে সারা বছর। এরা এখানে আতঙ্কে রাত্রিবেলা থাকে, জল মাথায় নিয়ে ওসব কথা বলবেন না। উনি কারো কথা শুনতে চান না। আপনি এত বড় ক্ষমতা মনে হচ্ছে যে আমরা নিলাম, এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে বেশি কথা বলবেন না, আপনি একদম সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলুন, কথা বলুন। বেয়াদব রেঞ্জার, এর মতন জানোয়ার, কত বড় জানোয়ার বেয়াদব রেঞ্জার আসেনি কাছে। ভদ্রভাবে হবে না, যে ঠাকুর যে ফুলে সব ডাং নিয়ে পিটাবো না, তখন বুঝবেন। গতকালের একেবারে র ফুটেজ আপনাদের সামনে তুলে ধরেছে শুধুমাত্র ডেট বসি, অর্থাৎ গতকাল যে বক্তব্য তিনি রেখেছেন সেই বক্তব্যের প্রেক্ষিতে আমার কাছে একেবারে সোজাসুজি 3টে প্রশ্ন থাকবে। একটা হচ্ছে তিনি বলছেন যে বন দপ্তরে কতটা দুর্নীতি হয় তিনি নাকি জানেন। তিনি যদি সত্যিই জানেন বন দপ্তরে দুর্নীতি হচ্ছে তাহলে তিনি ব্যবস্থা কারণ নিচ্ছেন না, তিনিও তো মন্ত্রী শাসক দলেরই। দ্বিতীয় প্রশ্ন, তিনি বলছেন ডাং দিয়ে মনে হয় মারবেন। ডাং বিষয়টা কি সেটা হয়তো স্থানীয় বাসিন্দারা তারা আরো স্পষ্ট করে বলতে পারবেন, কিন্তু আমার একটা সাধারণ হিসাবে আমার যেমন মনে হচ্ছে যে একটা হয়তো বাঁশ বা লাঠি জাতীয় কিছু একটা হবে, বাঁশ, আচ্ছা মোটা লাঠি টাইপের কিছু একটা, পিসিআর থেকে এই মুহূর্তে আমাকে বললো। কিন্তু বিষয়টা হচ্ছে যদি এটা হয় তাহলে একজন মহিলাকে সেটা দিয়ে মারা হচ্ছে, তারপরেও কেউ কোনো প্রতিবাদ করছে না। 3 নম্বর, তিনি অশালীন ভাষায় কথা বলেন কিন্তু তারপরেও কোনো প্রতিবাদ করা হচ্ছে না। 4 নম্বর, তিনি বলছেন মাথা নিচু করে কথা বলতে। কেন? তিনি অন্যায় করতে গেছেন নাকি নিজের ডিউটি করতে গিয়ে? এবার আপনার উত্তরটা বলুন। আপনি একজন মহিলা হয়ে, রাজনীতি ছেড়ে দিন, আপনি শাসক দলের হয়ে কথা বলছেন সেটাও ছেড়ে দিন, একজন সাধারণ মানুষ হিসেবে, একজন মহিলা হিসেবে আপনি এর প্রতিবাদ করবেন না? অলরেডি এটা প্রতিবাদ করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আমি আপনার কথা বলেছি, আমি আপনার কথা বলেছি, দলের স্টেটমেন্ট আমার কাছে আছে, দলের স্টেটমেন্ট আমার কাছে আছে। আমি একেবারে পার্সোনালি আপনাকে বলছি আপনার রিঅ্যাকশনটা কি হবে? আমরা এটা কন্ডেম করছি, বলছি যে এটা নিশ্চয়ই ঠিক হয়নি এবং কন্ডেম করেছে, সমর্থনও করছে না,
কিন্তু তার জন্য যে যে স্টেপসগুলো নেওয়া হয় সেটা নেওয়া হয়েছে। ব্যবস্থা কবে নেবেন? ব্যবস্থা কবে নেবেন? আমার একটু সময়টা বলুন না, দ্বিতীয় দিন যখন প্যানেলে আসবে আমি এটা নিয়ে প্রশ্ন করব। ব্যবস্থা কবে নেবেন? একটা নিদর্শনের মতন কাজ করুন না। এটা চলছে, বিরাজদা অলরেডি এটা টেকেন আপ, ওনাকে সেটাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। বেশ, দেবাশিস বাবু উত্তর নেই, আমি কোনো সঠিক উত্তর পেলাম না। দেবাশিস বাবু, দেবাশিসটা শুনতে পাচ্ছে না। দেবাশিস বাবু শোনা যাচ্ছে না, সম্ভবত আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন আছে। শত্রুপাতি, এখানে কি বলবার আছে? আমি তো কোনো রকমের কোনো ভাষা পাচ্ছি না। মানে একদিকে যখন বলা হচ্ছে একজন মহিলাকে এরকম ভাবে অপমান করা হচ্ছে, আমি ব্যাক টু ব্যাক শোনালাম তার একটার পর একটা কথা, কিন্তু তারপরে কোনো রকমের কোনো ব্যবস্থা না। এটা যদি অন্য কোনো রাজনৈতিক দল হতো তাহলে পরে তো এতক্ষণে রেড়ে পড়ে যেত। শোনো, প্রথমত মুখ্যমন্ত্রী কোনো স্টেটমেন্ট দেয়নি। আমি জানি না এখানে কি কোনো রকমের রাজনীতি রয়েছে? মুখ্যমন্ত্রী মানে একটা ভোট রয়েছে। ইনফ্যাক্ট যখন মুখ্যমন্ত্রী মুখ খোলে, যখন মহিলাদের উপর অত্যাচার হয়, যখন মুখ্যমন্ত্রী মুখ খোলে তখন এমন বুলি বেরোয় তার মুখ থেকে, আমরা মহিলা হই আমরা লজ্জিত হই। একটা 14 বছরের মেয়েকে রেপ করলো, উনি চলে গেলেন অন্য একটা সভায়, সেখানে উনি বলে এলেন যে আগে দেখো রেপ হয়েছে না অ্যাফেয়ার ছিল না প্রেগনেন্ট ছিল, এই ধরনের কথাবার্তা মুখ্যমন্ত্রী বলেন। মুখ্যমন্ত্রী বলেন আরে শরীর থাকলে জ্বর হয়, রেপও হতে পারে, এই ধরনের কথাবার্তা আমাদের মুখ্যমন্ত্রী, একমাত্র নাকি মহিলা মুখ্যমন্ত্রী। সে কি করে তোমরা এক্সপেক্ট করছো যে অখিলগিরির মতন একজন অত্যন্ত অসভ্য পুরুষ মানুষের সাহায্য করবে? সে পাঠালো কাকে? কুণাল ঘোষকে, সেও আরেকজন। তা পাঠালো কাকে? বীর হাঁসদাকে, ফরেস্ট মিনিস্টার। সে গিয়ে বোঝাচ্ছে একটা ছোট মেয়েকে, শোনো তুমি বেশি বাড়াবাড়ি করে ফেলেছো, করোনা, অখিলগিরি অত্যন্ত পাওয়ারফুল মিনিস্টার। আমার আশপাশের লোকজন এইখানে কিসের পাওয়ার? কেন মুখ্যমন্ত্রী এত ভয় পাচ্ছে যে এদের বিরুদ্ধে ভয় পাচ্ছে, নাকি এইটাই প্রশ্রয় দেন? এইটাই উনারও নেচার যে উনি পছন্দ করেন এই ধরনের পুরুষ মানুষ। আমি জানি না, আমি জানতে চাই, জানবেন পশ্চিমবঙ্গের মানুষ তৃতীয়বার হই হই করে যে মহিলা মুখ্যমন্ত্রী এবং তার দলকে গিয়ে বসিয়েছে একেবারে শীর্ষে, তার বদলে মানুষকে কি সেবা মুখ্যমন্ত্রী আমি দেবাশিস বাবুর কাছে দেবাশিস বাবু, এই পরিবর্তনটা কবে হবে? আদৌ কি হবে? আমি বলছি যে এখানে না 3টে পয়েন্ট আছে আমরা মিস করছি। একটা পয়েন্ট হচ্ছে যে খুব কায়দা করে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস এটাকে বীর হাজার দিকে ঠেলে দিয়েছে। তার একটা বড় কারণ হচ্ছে অখিলগিরি মন্তব্য করার সময় বন দপ্তরের দুর্নীতি নিয়ে কথা বলেছে। একদমই তাই। আপনার যদি মনে থাকে রাজীব ব্যানার্জি বলে কেউ, যাকে মুখ্যমন্ত্রী বলেছিল যে অসম্ভব ওইসব দুর্নীতি করেছে, যে এখন তৃণমূলে যাওয়ার পরে দুর্নীতিটা চুপ করে গেছে মুখ্যমন্ত্রী। আসলে ওই দুর্নীতিটা উনি অখিলগিরি উত্তেজনায় বলে ফেলেছিল। এটার থেকে মুখ ঘোরাতেই বীর হাজরাকে পিকচারে নিয়ে আসা হয়েছে। 2 নম্বর হচ্ছে যেটা শতরূপাদি বলছিলাম, আমি ওনার সাথে একমত যে আসলে মমতা ব্যানার্জি হচ্ছেন এখানকার যারা নারী তাদের সব থেকে বড় শত্রু। আপনি সেটা পার্কস্ট্রিটের ঘটনা থেকে শুরু করুন কি আমাদের হাসখালির ঘটনা থেকে শুরু করুন, আপনি একটা করে ফেলেছেন। আর 3 নম্বর হচ্ছে যে মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন, এবং ভয় পাচ্ছেন কোথায়? যে এই যে আজকে কালকে অনুব্রত, আজকে অখিলগিরি, এদের মতো যে ভুবনদের উনি বড় করছেন, তারা কখন কানটা কামড়াবেন সেটার জন্য উনি ভয় পাচ্ছেন। সেই জন্য উনি পুরো পশ্চিমবঙ্গে একটা ভয়ের পরিবেশ তৈরি করছেন। একদিকে উনি আধিকারিকদের ভয় দেখাচ্ছেন, অন্যদিকে মানুষদের ভয় দেখাচ্ছেন। ভয়ের পরিবেশ তৈরি করছেন উনি। মানে চোরকে বলছে তোমরা চুরি করো, আর অন্যদিকে গৃহস্থকে বলছে তোমরা সজাগ থাকো। এটা কি করে সম্ভব হয়? সজাগও থাকতে বলছে না, বলছে আমি চাই তোমরা গরিব থাকো। সেজন্য কোনো উন্নতি উনি চান না। এদিকে মঞ্চে বিবেকবান হওয়ার কথা বলছেন, লোকেদের দিয়ে উনি সরকার চালাবেন, উনার নিজের সুবিধা হয় এটাতে। এই ধরনের লোকেদের নিয়ে উনি একেবারে ফ্রি রেন দিয়ে দিয়েছেন, যা খুশি তাই করো, আমি মুখ ঘুরিয়ে থাকবো। শতরূপাদি পার্সোনালি বলছেন, এটার কোনো রেলেভেন্সি নেই। এইখানে যাকে এইরকম মন্তব্য করেছেন তিনি আমার আপনার কেউ আত্মীয় নন, তিনি একজন মহিলা। আপনি খুব লিটারেট। আমরা কোনো ব্যক্তিগত আক্রমণের দিকে যাব না, প্লিজ। কোনো ব্যক্তিগত আক্রমণের দিকে আমরা যাচ্ছি না। কিন্তু যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, যে বক্তব্য আমরা দেখতে পাচ্ছি, শতরূপাদি প্লিজ, শতরূপাদি প্লিজ। মন্ত্রীকে মুখ্যমন্ত্রী সাহায্য করতে পারে না, তাকে তোমরা জাস্টিফাই করছো। আমাকে পার্সোনাল অ্যাটাক। শতরূপাদি উত্তর নেব। কেস ফাইল করুন, কালকে হাইকোর্টে কেস ফাইল করুন।
এখানে চেঁচিয়ে কোনো লাভ নেই। আপনি কালকে সুমোটো কেস আপনারা কেন পদক্ষেপ নিচ্ছেন না? আমরা সেই আবার বিরোধীদের সহায়তা চাইছেন আপনারা, যে আপনারা করুন। আমরা পদক্ষেপ নিচ্ছি, মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে স্টেপস নেন, সেটা তাদের চোখে পড়ে না বিরোধীদের। কোথায় নিলেন? কিন্তু বিরোধীরা গতকাল দুটোর পর থেকে এখনো পর্যন্ত কারণ আমরা তো খবর দেখি প্রায় 9টা বাজতে চলছে না। বিরোধীরা যখন করে এরম, যেখানে কারা করেছে কয়েকজনের নাম বলুন না। বিজেপি এসব সহ্য করবে না, কান ধরে বের করে দেবে। যেদিন এরকম কেউ করবে তাকে সঙ্গে সঙ্গে কান ধরে বের করে দেবে। এমপিতে করে আরে ননসেন্স, এগুলো একেবারে মিথ্যে কথা। তোমরা এই কথাটা বলো, দেশ ভ্রমণে সকাল সকাল বেরিও না, সব জায়গায় বন্যা। একটু আস্তে আস্তে আলোচনায় যাই, যেহেতু একেবারে অনুষ্ঠানের আমরা প্রায় শেষের দিকে এসেছি। কিন্তু একটু বলুন না শাবনামদি, যে কবে ব্যবস্থা নেওয়া হবে? আমাদের যারা দর্শক বন্ধুরা রয়েছেন, কি নিয়েছেন, কি যখন থেকে আমরা জানি না কি নিয়েছেন, একটু যদি বলেন। সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী ইনস্ট্রাকশন দিয়েছেন বীররাজদাকে, উনিও সেটাকে শুনেছেন, আপনারা আপনাদের মিডিয়ায় দেখিয়েছেন। মানে ইনস্ট্রাকশনটা কোন জায়গায়? বীরবা হাজরা তিনি যেহেতু বনমন্ত্রী, তাই বন দুর্নীতি নিয়ে যখন প্রশ্ন তুলছেন অখিলগিরি, সেটা নিয়ে তদন্ত করবার জন্য, নাকি যে মন্তব্য করেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সেটা নিয়ে তদন্ত করবার জন্য? এইগুলো বিচার্য বিষয়, কি হয়েছে না হয়েছে। না কি হচ্ছে তো আপনাকে দেখালাম, আপনি দেখলেন না? অখিলগিরি উনি কারামন্ত্রী, বনমন্ত্রী হচ্ছেন বীররাজদা, তাদের নিজের প্রোটোকল আছে, তারা নিজে অথচ কারামন্ত্রী জানেন যে বন দপ্তরে দুর্নীতি হয়েছে। কি আছে না আছে সেটা পরে বিচার্য। এখন যেটা মেইন কথা হচ্ছে, যেটা হয়েছে, যেই বিক্ষিপ্ত ঘটনাটা হয়েছে, যেটা আমরা কন্ডেম করছি এবং আমরা সমর্থন করছি না, সেইটা নিয়ে সঙ্গে সঙ্গে এটা স্টেপস নেওয়া হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী খুব তাড়াতাড়ি এই ঘটনার স্টেপস নিয়েছেন, যেটা পিএম মোদি কোনোদিনই নেন না। স্টেপ নিয়েছেন বলতে? স্টেপস নিয়েছেন, বীররাজদাকে ইনস্ট্রাকশন দিয়েছেন, এটা নিয়ে শুধু নির্দেশ দিয়েছেন? শুধু নির্দেশ দিয়েছেন, আর কোনো পদক্ষেপ নিয়েছেন? উনি তো পদক্ষেপ নিয়েছেন বলেই তো বীররাজদা অফিস রেঞ্জারের সাথে কথা বলেছে। দলের যারা শীর্ষ নেতৃত্ব রয়েছে আপনারা দৃষ্টি আকর্ষণ করবেন যে কোনোভাবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক? আজকে রিপাবলিকের সেটে আপনি এই যে বক্তব্যটা রাখবেন, আমরা রেকর্ড করে রাখবো এবং আমাদের দর্শক বন্ধুরা অপেক্ষা করছে। আপনি একটু বলুন না যে আপনি শীর্ষস্থানীয় যারা নেতারা রয়েছেন তাদের কাছে ইনফরমেশনটা দেবেন। স্টেপস নিচ্ছে, এটা প্রসেস, এইভাবে করা যায় না। না মানে তিনি যেটা করেছেন আপনি ডিফেন্ড করছেন, তার মানে ঠিক করেছেন। তার মানে ঠিক করেছেন। অখিলগিরি যে মন্তব্য করেছেন গতকাল সেটা ঠিক করেছেন। পিএম মোদির কথা বলছেন, তিনি কাকে অপমান করেছেন? কাকে বহিষ্কার করেছেন? কাকে অপমান করেছেন আমায় বলুন না। এমপি তিনি এরকম কদর্য ভাষায় রাস্তাতে দাঁড়িয়ে কাকে অপমান করেছেন? তখন করেছেন এমপিতে যখন হকি স্টিক দিয়ে লাঠি দিয়ে মারতে গেছিল, তখন পিএম মোদি সেই মন্ত্রীকে বহিষ্কার করেছিলেন? করেননি? ছত্রপতি করেননি কেন? এরকম কথা বলছে আমি তাই জানি না, কিসের কথা বলছে আমি জানি না। এগুলো যদি ওর কাছে কোনো আলাদা ইনফরমেশন থাকে তাহলে একটু ফুটেজ দিয়ে তারপরে কথাবার্তা বলুক। আমি আজকে যে ঘটনাটা অখিলগিরির ক্ষেত্রে যেটা হয়েছে, কি করছে সেটা জানেন না, হাতরাসে কি হচ্ছে, উন্নয়নে কি হচ্ছে সেটা। মণিপুর নিয়ে কি প্রধানমন্ত্রী তিনি স্টেটমেন্ট দেননি? মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী স্টেটমেন্ট দেননি ছত্রপতি? আপনারা কিছুই করতে পারেন না, ওই জন্য তৃণমূল কংগ্রেস করছে। খুব সুন্দর ইন্সপিরেশন পাচ্ছে আমাদের থেকে। আমি একটু পশ্চিমবঙ্গে থাকি, দেশ ভ্রমণে এখন ভীষণ ডেঞ্জারাস যাওয়া, সারা দেশ প্রায় বন্যায় বেশি যাচ্ছে। আপাতত আমি পশ্চিমবঙ্গে থাকি। অখিলগিরির ক্ষেত্রে আবারও প্রমাণ করে দিল যে ওরা নিজেদের দোষ ঢাকতে ব্যস্ত। তুমি দেখবে কুণাল ঘোষকে যখন বহিষ্কার করে একটা পোস্ট থেকে সরানো হলো, সঙ্গে সঙ্গে তিনি অমুক মন্ত্রীর বিষয়ে বলতে শুরু করলেন। এখানে অখিলগিরিকে যখন তখন আবার সরিয়ে বহালতবিতে দিয়ে দেওয়া হলো। এখন যখন অখিলগিরির মনে হয়েছে যে তোলাবাজি বন্ধ হয়ে যাবে, অখিলগিরি বলে আমি বন দপ্তরে যা হচ্ছে আমি সব বলে দেবো বিধানসভায়, সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী বলে অখিলগিরি কিছু বললেন না, সঙ্গে সঙ্গে উনি ফোন করে বনমন্ত্রীকে বললেন তুমি এটা সামলাও, ছোট মেয়ে কি বলে ফেলেছে, অখিলগিরিকে কি বলে ফেলবে বলো, একটু তেজটা কমাতে। কুণাল ঘোষ আবার মিডিয়া যেহেতু এত এটা নিয়ে হইচই করছে সমস্ত চ্যানেল, কুণাল ঘোষ মিডিয়ার সামনে বলে না ভীষণ অন্যায় হয়েছে, কিন্তু তাকে না কেউ কিছু বলবে না, অখিলগিরির ওপর কোনো শায়েস্তা করা হবে না। প্রশ্নটা তো এখানেই যে তাহলে কোথায় বাধ্যবাধকতা রয়েছে যে কারণের জন্য কোনো পদক্ষেপ কেউ নিতে পারছে না, শাসক দল নিতে পারছে না? একবারে ছোট্ট করে যাবো আমি দেবাশিস বাবুর কাছে, তারপর অনুষ্ঠান আমাদের শেষ করতে হচ্ছে। একেবারে ওয়ান লাইনে কেন, কি কারণের জন্য কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না? এটা ওনারা কোনোদিনই নিতে পারবেন না, কারণ এটাই তৃণমূল
তৃণমূলের বেস, মানে এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিলে তৃণমূলের ভোট ব্যাংক ভেঙে চলে যাবে, ভোট আর হবে না। সবটাই ভোট ব্যাংকের ওপর। এটা শুধু অখিলগিরি নয়, কালকে রতন দাস বলে একজন পঞ্চায়েত সদস্য একটা ভিডিওকে জগ ছুঁড়ে মেরে দিয়েছে। এই যে জিনিসটা, এটাই তৃণমূলী কালচার। ওরা ভয়ের পরিবেশ তৈরি করতে চলছেন ভোটটাকে জেতার জন্য, এবং মুখ্যমন্ত্রী এটা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে, কিন্তু সত্যি আমরা এর কোনো সদর্থক কোনো উত্তর পেলাম না শাসক দলের পক্ষে হয়ে যিনি কথা বলেন বা শাসক দলের তরফ থেকে কোনো রকমের কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হলো না। কিন্তু এই প্রশ্ন আমরা লাগাতার জারি রাখবো, কারণ মেয়েদেরকে অসম্মান করা হয়েছে। কোন এখতিয়ারে একজন মন্ত্রী, কোন এখতিয়ারে একজন জনপ্রতিনিধি তিনি এই রকমভাবে হুমকি দেন, এই রকমভাবে শাসানি দেন, এই রকমভাবে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে পারেন, সে প্রশ্ন আমরা লাগাতার করে যাব। এখন এই পর্যন্তই আমাদের অনুষ্ঠান রয়েছে, কারণ অনুষ্ঠানে একেবারে সময় নেই। তবে অন্যান্য সব ব্রেকিং খবরের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র রিপাবলিক বাংলায়।